হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর 10 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই হাজার হাজার দানব শহরের দিকে এগিয়ে আসছে, আর পরিস্থিতি খুবই ভয়াবহ। লিও তখন সবাইকে নির্দেশ দিচ্ছে যে রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে রাজধানীতে সরিয়ে নিয়ে যেতে হবে, আর চারদিকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। এরপর সিন পাল্টে রাতের দৃশ্য দেখানো হয়। আমরা স্কারলেটকে দেখতে পাই, সে সবে ঘুম থেকে উঠেছে এবং তাকে জানানো হয় যে সে যখন ঘুমিয়েছিল তখন মনস্টাররা দুটো রাজ্যের ওপর হামলা করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই খবরটা শুনে স্কারলেট কিছুটা হতাশ হয়। সে মনে মনে ভাবছিল যে ঘুম থেকে উঠেই সে সেন্ট ডায়নার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করবে, কিন্তু রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তাকে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে হচ্ছে। তার চেহারায় একটা বিরক্তির ছাপ স্পষ্ট, কারণ সে তার নিজের পরিকল্পনা মতো চলতে পারছে না। ঠিক তখনই সেখানে প্রিন্স জুলিয়াস এসে হাজির হয়। তাকে দেখে স্কারলেট অবাক হয়ে জিজ্ঞেস করে, জুলিয়াস, তুমি হঠাৎ এখানে কি করছো? জুলিয়াস একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এমনিই তোমাকে দেখতে ইচ্ছে করছিল। স্কারলেট তার কথা শুনে একটু নরম হয় এবং বলে, ঠিক আছে, তুমি অনেক পরিশ্রম করেছো, এখন এদিকে এসো, আমি তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। এই মুহূর্তটা বেশ মিষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। জুলিয়াস যখন স্কারলেটের কাছে আসে তখন স্কারলেট তার মাথায় হাত বোলাতে গিয়ে খেয়াল করে যে তার কানগুলো পশুর মতো বেরিয়ে আসে, আর তখনই আমরা বুঝতে পারি এটা আসলে জুলিয়াস নয়, বরং নানাকি, যে জুলিয়াসের রূপ ধারণ করে এসেছে। স্কারলেট তখন এক মুহূর্ত দেরি করে না, সে নানাকিকে একটা উচিত শিক্ষা দেয়, মানে আচ্ছা করে ধোলাই দেয় আর কি। বেচারা নানাকি মার খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর স্কারলেট অজ্ঞান হয়ে যাওয়া নানাকিকে কোলে তুলে নেয়। তার চোখে এবার রাগ নয়, বরং এক ধরনের স্নেহ দেখা যায়। সে বলে, আমি জানি ট্রেনেজা নামের সেই শয়তানটা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু তুমি যে আমার কাছে ফিরে এসেছো এটাই আমার জন্য অনেক আনন্দের। পরের দিন সকালে নানাকির জ্ঞান ফেরে। সে জ্ঞান ফিরেই স্কারলেটের কাছে ক্ষমা চায়। সে জানায় যে ট্রেনেজা তার ওপর হামলা করেছিল এবং তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। এরপর সে সেই সব বিশ্বাসঘাতকদের কথা বলতে শুরু করে যারা ট্রেনেজার সাথে হাত মিলিয়েছে, কিন্তু এই কথাগুলো স্কারলেটের কাছে নতুন ছিল না। সে মুচকি হেসে বলে, ওদের কথা আমি আগেই জেনে গেছি, আর সত্যি বলতে ওদের সবাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি খুবই উত্তেজিত হয়ে আছি। স্কারলেটের এই কথা শুনেই বোঝা যায় সামনে বড়সড় কোনো অ্যাকশন অপেক্ষা করছে। এরপর রাজ্যের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়। ম্যাপে দেখানো হয় যে তাদের রাজ্য পেলিস্তান চারদিক থেকে অন্য 4টি রাজ্য দ্বারা পরিবেষ্টিত। স্কারলেট পরিস্থিতি ব্যাখ্যা করে বলে, যদি শক্তির তুলনা করা হয় তাহলে ওই 4টি রাজ্যই আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। জুলিয়াস তখন বলতে থাকে, সাধারণত এই 4টি রাজ্যের মধ্যে একটা ভারসাম্য ছিল, কিন্তু উত্তরের ক্রিস্টাল ধ্বংস হয়ে যাওয়ার পর দুটো রাজ্য আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আর রাজ্যের প্রতিরক্ষার ব্যারিয়ারে ফাটল দেখা দেওয়ায় প্রায় 500-র বেশি দানব শহরে ঢুকে পড়েছে। প্যারেগাস তখন চিন্তিত হয়ে বলে, এতগুলো দানবগুলোকে একসাথে সামলানো আমাদের পক্ষে সম্ভব নয়। জুলিয়াস তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে দানবগুলোকে আমাদের দিকে পাঠাচ্ছে। শুধু তাই নয়, সীমান্তের ওপারে অন্য রাজ্যগুলো তাদের সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে আছে আমাদের ওপর হামলা করার জন্য। স্কারলেট পরিস্থিতি বিশ্লেষণ করে বলে, আমার মনে হয় ওরা আমাদের ক্লান্ত হওয়ার জন্য অপেক্ষা করছে। দানবদের সাথে লড়তে লড়তে আমরা যখন দুর্বল হয়ে পড়ব ঠিক তখনই ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ সব মিলিয়ে পেলিস্তানের অবস্থা এখন খুবই সঙ্গীন। তারা চারদিক থেকে বিপদে ঘেরা। মিটিংয়ের পরিবেশ খুবই গম্ভীর হয়ে ওঠে, আর সবাই বেশ হতাশ হয়ে পড়ে। ঠিক সেই গম্ভীর মুহূর্তে জুলিয়াস জানায়, একজন গোপনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। সে আমাদের এই খারাপ পরিস্থিতির সুযোগ নিতে চায়। আর তখনই মিটিং রুমে প্রবেশ করে ভ্যাঙ্কিশ সাম্রাজ্যের ক্রাউন প্রিন্স, যার নাম এলফেম, তাকে দেখামাত্রই ঘরের মধ্যে থাকা সবাই রেগে আগুন হয়ে যায়। লিও চিৎকার করে বলে, এর এখানে আসার সাহস কি করে হলো? তোমরা কি ভুলে গেছো যে এই লোকটাই গদবুইনের সাথে হাত মিলিয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করেছিল? স্কারলেট জুলিয়াসের দিকে তাকিয়ে বলে, জুলিয়াস, আমি জানি তুমি ভেবেচিন্তেই কোনো সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু যারা বিপদে পড়েছিল তারা এই বিশ্বাসঘাতককে কিছুতেই মেনে নেবে না। কেন তুমি তাকে এখানে ডেকেছো? কিন্তু স্কারলেটের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে প্রিন্স এলফেম সরাসরি স্কারলেটের দিকে তাকিয়ে ভাব মারতে শুরু করে। জুলিয়াস তখন অসহায়ভাবে বলে, সত্যি বলতে এই মুহূর্তে ওকে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এলফেম হাসতে হাসতে বলে, চিন্তা করো না, আমার পুরো সেনাবাহিনী তোমাদের সাহায্য করবে না, শুধু আমি একাই তোমাদের সাহায্য করব। তার এই ব্যঙ্গাত্মক হাসি আর অহংকার দেখে স্কারলেটের মেজাজ খারাপ হয়ে যায়। সে আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে সজোরে এলফেমের মাথায় একটা ঘুষি মেরে দেয়। এই দৃশ্য দেখে ঘরের সবাই একেবারে চমকে যায়। এলফেমের সাথে
সাথে তার ভাইস প্রেসিডেন্ট শিনও এসেছিল। সে এলফেমের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম এই বলদটা কোনো না কোনো ঝামেলা পাকাতে বাধ্য, তাই আমিও সাথে এসেছি। শিন এরপর পরিস্থিতি ব্যাখ্যা করে। সে জানায় যে তাদের রাজ্যে রাজার ছেলে রাজা হয় না, সিংহাসনের জন্য সেখানে ভয়ঙ্কর যুদ্ধ হয়, তাই তাদের রাজ্যে সবসময় একটা যুদ্ধের পরিবেশ বজায় থাকে। এলফেম তখন বলতে থাকে, যদি 1v1 লড়াই হয় তাহলে আমি সহজেই জিতে যাব, কিন্তু সিংহাসন দখল করতে হলে আমার অনেক মানুষের সমর্থন দরকার। এই কথা শুনে জুলিয়াস বুঝতে পারে যে এলফেম কেন তাদের সাহায্য করতে চায়। সে পেলিস্তানকে সাহায্য করে তাদের সমর্থন আদায় করতে চায়, যেন পরবর্তীতে সিংহাসনের লড়াইয়ে তারা এলফেমকে সাহায্য করে। জুলিয়াস তখন বলে, আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি, কিন্তু দানবের সংখ্যা প্রায় 500, তুমি একা তাদের সামলাতে পারবে না। এলফেম একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আমি কখন বললাম যে আমি একা লড়ব? এরপর আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, আর যা দেখা যায় তা এক কথায় অবিশ্বাস্য। আকাশে প্রায় 1000-এরও বেশি ড্রাগন উড়ছে, আর তাদের পিঠে বসে আছে সেরা যোদ্ধারা। এই সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে তারা 500 কেন 1 লক্ষ দানবকেও খুব সহজে শেষ করে দিতে পারে। এই দৃশ্য দেখে পেলিস্তানের সবাই অত্যন্ত খুশি হয়ে যায়, কারণ রাজ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন তাদের পক্ষে। এলফেম তখন গর্বের সাথে বলে, আমার যোদ্ধা আর আমার ড্রাগনদের সাথে তোমাদের যোদ্ধাদের তুলনা করো না, ওরা তোমাদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। যাই হোক, এরপর জুলিয়াস তখন তার প্ল্যান জানায়। সে বলে, আমাদের হয়তো লড়াই করার দরকারই পড়বে না, আমি ইতিমধ্যেই লানবার্গ রাজ্যে চিঠি পাঠিয়েছি, তারা জানিয়েছে যে তারা এই যুদ্ধে অংশ নেবে না, বরং দর্শক হয়ে থাকবে। এরপর সে এলফেমের দিকে তাকিয়ে বলে, আর বাকি দুটো রাজ্যকে তোমার থেকে ভালো আর কে চিনতে পারে? এলফেম তখন জুলিয়াসের বুদ্ধির প্রশংসা করে বলে, আপনার মাথায় সত্যিই অনেক বুদ্ধি, আপনার সাথে চুক্তি করে আমি আসলেই সেরা কাজটা করেছি। জুলিয়াস মুচকি হেসে বলে, মিথ্যে বলার দরকার নেই, আমি জানি তুমি আমাদের আগে ওই দুটো রাজ্যের কাছেও চুক্তি নিয়ে গিয়েছিলে। শিন তখন স্বীকার করে যে সে নিজেই জুলিয়াসকে এই কথাটা জানিয়েছিল যাতে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়। এরপর তারা প্ল্যান করে যে প্রথমে তারা ফেলকোনিয়া রাজ্যের সাথে সমঝোতা করার চেষ্টা করবে, আর এই কাজের জন্য তারা সেন্ট ডায়নার ভাই ডিওসকে বেছে নেয়। ডিওস তখন রাজি হয়ে যায়। এরপর নানাকেও বলে, আমিও তোমার সাথে যাব, ওই রাজ্যে আমার প্রজাতির কিছু লোক আছে যারা লড়াই যুদ্ধ একদমই পছন্দ করে না, আমি চেষ্টা করব তাদের বুঝিয়ে শুনিয়ে যুদ্ধ থেকে বিরত রাখতে। যাই হোক, এরপর জুলিয়াস মিটিং শেষ করে, আর স্কারলেট মিটিং রুম থেকে বাইরে এসে দেখে ডিওস আর নানাকা কোন দিকে যাবে তা নিয়ে ঝগড়া করছে। মানে দৃশ্যটা বেশ মজার ছিল। এরপর স্কারলেট একজন সৈন্যের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা কি কালকেই রওনা হচ্ছ? সৈন্যটি উত্তর দেয়, হ্যাঁ লেডি স্কারলেট, আমাদের একটি দল ইতিমধ্যেই সীমান্তে পৌঁছে গেছে। স্কারলেট আকাশের দিকে তাকিয়ে বলে, যদি কাল যুদ্ধ হয় তাহলে অনেক রক্তপাত হবে। সৈন্যটি স্কারলেটের প্রতি আনুগত্য দেখিয়ে বলে, লেডি স্কারলেট, আমরা জানি না কি বলা উচিত, কিন্তু আমরা পেলিস্তানের রক্ষার জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত। স্কারলেট তার কথা শুনে দৃঢ়ভাবে বলে, আমরা একসাথে মিলে রাজ্যকে রক্ষা করব। এই বলে সে সেখান থেকে চলে যায়, আর মনে মনে বলতে থাকে, আমার এখন একটু নাচতে ইচ্ছে করছে। তোমরা যারা স্কারলেটকে চেনো তারা হয়তো জানো যে তার কাছে নাচ মানে হলো ভয়ঙ্কর মারামারি আর যুদ্ধ, অর্থাৎ স্কারলেটের এখন লড়াই করার জন্য তার হাত নিষ্পিস করছে। এরপর সিন শিফট হয়, আর আমরা স্কারলেটকে একটা বিশাল ড্রাগনের পিঠে উড়ে যেতে দেখি। তাকে দেখতে অসাধারণ লাগছিল। নিচ থেকে জুলিয়াস তার দিকে তাকিয়ে থাকে, আর অন্যদিকে তার ভাই মানে লিও, সে তো ভয় প্রায় আধ মরা হয়ে যায়। স্কারলেট তখন সোজা এলফেমের ক্যাম্পে পৌঁছায়। সেখানকার সৈন্যরা তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? স্কারলেট উত্তর দেয়, আমার নাম স্কারলেট। এই নাম শুনে এক সৈন্য বলে ওঠে, ও তাহলে আপনিই আমাদের রাজার হবু স্ত্রী, আর এই ড্রাগনটা কি আপনাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে? মানে এই এলফেম তার সৈন্যদের কাছে স্কারলেটকে তাদের রাজকুমারী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আর এই কথা শুনে শুধু স্কারলেট নয়, তার ড্রাগনটাও রেগে গড়গড় করতে থাকে। ঠিক তখনই এলফেম সেখানে এসে বলে, আমার মনে হচ্ছে তুমি আমার ড্রাগন রেক্সের খুব ভালো যত্ন নিচ্ছ। স্কারলেট তখন রেগে গিয়ে তার ড্রাগনকে নির্দেশ দেয়, রেক্স, এই গাধাটাকে জ্বালিয়ে দাও। তখনই ড্রাগনটা সাথে সাথে এলফেমের দিকে আগুন ছুঁড়ে মারে, আর এই দৃশ্য দেখে এলফেমের সৈন্যরা ভয় পাওয়ার বদলে উল্টে বলতে থাকে, বাহ, আমাদের রাজকুমারী তো সত্যিই খুব বাহাদুর, তিনি রাজাকেও ভয় দেখান। ওদের এই অদ্ভুত আচরণ দেখে স্কারলেট ভাবে, এরা আদৌ কি যুদ্ধ করতে পারবে তো? এলফেম তখন স্কারলেটের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি এখানে যুদ্ধ করতেই এসেছো, আর আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি যত খুশি ততটা লড়াই করতে পারো। এলফেমের অনুমতি পেয়ে স্কারলেট দানবদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য দানব তাকে ঘিরে ধরে, কিন্তু স্কারলেট অত্যন্ত বাজেভাবে তাদের মারতে শুরু করে। সে এক মনস্টারকে ধরে বলে, আমি জানি না তুই আমার ভাষা বুঝিস কিনা, কিন্তু তোকে আমার নাচের স্টেপ ফলো করতে হবে। তার ভয়ঙ্কর শক্তি দেখে বাকি মনস্টাররা ভয়ে কাঁপতে থাকে। স্কারলেট
এরপর নাচের ফ্লোতে সবাইকে মারতে শুরু করে। তখন একটা মনস্টার সোজা ঘুষি মারতে এলে স্কারলেট তার হাত ধরে ফেলে আর বলে, নাচের সময় এভাবে মারতে নেই। এরপর সে মনস্টার তার হাত ধরে তাকে গোল গোল ঘোরাতে শুরু করে, আর সেই দানবটার সাথে ধাক্কা লেগে বাকি মনস্টারও উড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব মনস্টারকে শেষ করে দিয়ে স্কারলেট হতাশ হয়ে বলতে থাকে, তোমরা তো খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে, আমার একদমই মজা এলো না। তখন এলফেম এসে বলে, স্কারলেট মনে হচ্ছে তুমি খুব মজা করছো। স্কারলেট উত্তর দেয়, একদমই না, এরা খুবই উইক ছিল। মনস্টারদের থেকে আমার বরং শয়তান মানুষদের মারতে আরো বেশি মজা লাগে। ঠিক তখনই একজন সৈন্য দৌড়ে এসে খবর দেয় যে তাদের এক সঙ্গীকে একটা বিশাল পিগ মনস্টার ধরে নিয়ে গেছে, আর সেই মনস্টারটা সম্ভবত পিগ কিং। এলফেম স্কারলেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আরেকটা শিকার করতে চাও? স্কারলেট ওর দিকে তাকিয়ে বলে, কেন নয়, মজাও আসবে আর রাতের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে। এরপর স্কারলেট সেই জায়গায় পৌঁছায় যেখানে পিগ কিং তার সঙ্গীকে ধরে রেখেছে, আর সে দেখে পিগ কিং বেশ জোরে জোরে হাসছে। স্কারলেট তখন বলে, তোকে অনেক ধন্যবাদ। পিগ কিং অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? স্কারলেট হেসে উত্তর দেয়, আমার হাতে মার খাওয়ার জন্য আর আমার রাতের খাবার হওয়ার জন্য। তখন পিগ কিং রেগে গিয়ে বলে, আরে পাগল মেয়ে, তুই কি বুঝতে পারছিস না আমি মানুষের ভাষায় কথা বলতে পারি? আমি কোনো সাধারণ মনস্টার নই, আমি একজন গড। স্কারলেট বুঝতে পারে যে এই সবকিছুই ট্রেনেজার পরিকল্পনা। পিগ কিং তখন তাদের বন্দি করা সৈন্যটিকে দেখিয়ে বলে, আমি এটাকে এখন কাঁচা খাবো, আর খাওয়ার সময় তোদের ছটফট করতে দেখতে আমাদের আরো বেশি মজা আসে। এই বলে সে স্কারলেটকে ধরতে আসে, কিন্তু স্কারলেট শুধু একটা ঘুষি মারে, আর সাথে সাথে পিগ কিং এর মাথাটা তার শরীরের ভিতর ঢুকে যায়। এই দৃশ্য দেখে সেখানে সবাই চমকে যায়। স্কারলেট বলে, সত্যি বলতে আমারও মাংস খেতে খুব ভালো লাগে, আর আজ তুই আমার পেট ভরাবি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পিগ কিং তখনও মরেনি। সে বলে, তোর কি মনে হয় আমি এত সহজে হেরে যাব? আমি আমার মাথাকে শরীরের যে কোনো জায়গায় সরাতে পারি। স্কারলেট বলে, ও আচ্ছা, তার মানে তোকে মারতে আমাকে একটু পরিশ্রম করতে হবে। ওয়েল, এরপর স্কারলেট তার ওপর পর অসংখ্য ঘুষি মারতে শুরু করে, কিন্তু পিগ কিং হাসতে হাসতে বলে, আমার চামড়া এতটাই মোটা যে তোর ঘুষি বা তলোয়ার কোনো কিছুই আমার ওপর কাজ করবে না। সে স্কারলেটের ওপর অ্যাসিড ছুঁড়তে যায়, কিন্তু ঠিক সময় স্কারলেটের ড্রাগন এসে তার ঘাড় ঘুরিয়ে দেয়। কিন্তু এরপর হঠাৎই পিগ কিং এর পেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ হতে শুরু করে। স্কারলেট মুচকি হেসে বলে, আমার মনে হচ্ছে এবার ওষুধের কাজ হতে শুরু করেছে। তখন সে বলতে থাকে, আমি জানতাম তোর চামড়া খুব মোটা, তাই আমি রিভার্স টাইম ম্যাজিক ব্যবহার করে সময়কে ধীর করে দিয়ে তোর ওপর শত শত ঘুষি মেরেছি। সেই আঘাতগুলোর রিয়াকশন এখন তোর শরীরের ভেতরে হচ্ছে। স্কারলেটের কথা শেষ হতেই পিগ কিং এর শরীরটা ভেতর থেকে ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই সিনটা অসাধারণ ছিল। স্কারলেট শুধু শক্তিশালীই নয়, সে অত্যন্ত বুদ্ধিমানও। সে বুঝতে পেরেছিল যে বাইরে থেকে আঘাত করে লাভ হবে না, তাই সে এমনভাবে আক্রমণ করেছে যাতে আঘাতটা ভেতর থেকে হয়। আর এই দৃশ্য দেখে বাকি পিগ মনস্টাররা ভয় পালিয়ে যায়। আর এলফেমের সৈন্যরা তো এখন স্কারলেটের ফ্যান হয়ে গেছে, তারা সবাই তার জয়ধ্বনি করতে থাকে। সবকিছু যখন ভালো মনে হচ্ছিল, ঠিক তখনই স্কারলেটের কাছে ডিওজের একটি মেসেজ আসে। ডিওজ জানায়, লেডি স্কারলেট, আমাকে মাফ করবেন, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমরা ফ্যালকোনিয়ার সাথে কোনোভাবেই সমঝোতা করতে পারিনি। আর এই কথার মানে হলো সমঝোতার পথ বন্ধ। এখন আর অন্য কোনো পথ খোলা নেই যুদ্ধ ছাড়া। ওয়েল, এই সাসপেন্সপূর্ণ মুহূর্তেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। স্কারলেট কি পারবে এই আসন্ন যুদ্ধ থেকে তার রাজ্যকে বাঁচাতে? এলফেমের আসল উদ্দেশ্য কি? এই সবকিছু রিভিল হবে পরের পর্বে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য বিদায়।